রেকর্ড বিনিয়োগেও ঢুকছে সম্ভাবনার রেল। এক যুগে 1.5 লাখ কোটি টাকা খরচেও নাজুক যাত্রীসেবা, বেশিরভাগ পথ। আয়ের বদলে ভারী লোকসানের বোঝা, পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। ভোরের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কোটা সংস্কারের দাবিতে এবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। আজ বেলা 11টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় শাহবাগ থানায় হওয়া মামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহারের দাবি জানান সংগঠনের সমন্বয়কারীরা। আন্দোলনে জনদুর্ভোগের পুরো দায় সরকারের বলে স্পষ্ট হয়েছে উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়, সরকার চাইলেই সমাধান সম্ভব। গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিনিয়োগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসানও। গত 10 বছরে এর পরিমাণ ছাড়িয়েছে 15,000 কোটি টাকা। অথচ এ সময় রেলের উন্নয়নে খরচ হচ্ছে প্রায় 1.5 লাখ কোটি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত বিনিয়োগের খেসারত দিচ্ছে রেলওয়ে। আর রেল সচিবের দাবি, চলমান প্রকল্পগুলো শেষ হলে মেলবে সুফল। এজন্য অপেক্ষা করতে হবে আরও 5 বছর। গত এক যুগে রেলের বিনিয়োগ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। শুধু উন্নয়নের জন্য এ সময় খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নও হয়েছে। তবে বাড়েনি যাত্রী সেবা। এক যুগ পরও যাত্রীদের অভিযোগ রয়ে গেছে আগের মতোই। যে পরিমাণ টিকিট দরকার সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। রংপুর, দ্রুতযান, চিলাহাটি, নীলসাগর, তারপরে বনলতা, এগুলো সব ট্রেনে প্রতিদিন লেটে যাচ্ছে। এত উন্নয়নের মধ্যে রেলের 65% লাইনই ঝুঁকিপূর্ণ, 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর কোচ সংকট নিয়ে চলছে এই খাত। 5 বছর আগে যাইতে সময় লাগতো, যে সময়টা লাগতো এখনো ঠিক ওই সময়টাই লাগে, কোনো লাভ হয়নি। প্যাসেঞ্জার কিন্তু বাড়ছে। শিডিউল বেসিক পর্যায়ে কয়টা ট্রেন কয়টা আসবে কোনো খবর নাই। যতগুলো বগির দরকার ততগুলো বগি পাচ্ছি না, মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। এতে প্রতি বছর বাড়ছে রেলের লোকসানের বোঝা। প্রতি বছর গড় লোকসান ঠেকেছে 2,000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আয় বৃদ্ধির উদ্যোগ না নিয়ে অহেতুক প্রকল্পের খেসারত দিচ্ছে রেলওয়ে। একদিকে রেলের পিছনে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে কিন্তু রেলের আয় কমছে। আয় এবং বিনিয়োগের মধ্যে একটা বড় ফারাক হয়ে গেছে। ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো, আসলে রেলকে তাদের অনেকটাই আমরা দেখি যে প্রকল্পগুলো আসলে প্রয়োজন নাই, অনেকটা ত্রুটিপূর্ণ যে প্রকল্প আছে সেখানে তারা বিনিয়োগ করছে। কেনাকাটায় যে অনিয়ম, দুর্নীতি, সেটার জন্য কিন্তু রেল এই লোকসানে পড়ে যাচ্ছে। এত সংকটের সমাধান না করেই রেল সচিব বলছেন, চলমান প্রকল্পগুলো শেষ হলেই মিলবে সুফল। আগামী 5 বছর পরই রেল এই দিকে এটা আরও এটা পণ্যের দিক দিয়ে, পণ্য এবং নন কোর বিজনেস থেকে যে রেলের ইনকাম সেটা আরও বেশি গুণে বৃদ্ধি পাবে এবং এই গ্যাপটা কমে যাবে। এই মুহূর্তে রেলে 36টি প্রকল্প চলমান, যা বাস্তবায়নে খরচ হবে 1,42,000 কোটি টাকা। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। অথচ লাভ তো দূরের কথা, প্রতি বছর এখন গড় লোকসান 2,000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, অপরিকল্পিত উন্নয়ন আর অর্থ খরচের বিলাসী প্রকল্পের কারণে প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 9 বছর ধরে কোনো বৈঠকই হয়নি জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসির। এজন্য চূড়ান্তভাবে পাশ হচ্ছে না পর্যটন মহাপরিকল্পনা। অপার সম্ভাবনা থাকলেও এসব কারণে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পটি সমৃদ্ধ করতে দরকার বিশেষ পদক্ষেপ। এজন্য আগে সক্রিয় হতে হবে এনটিসিকে। বিপরীতে পর্যটন বোর্ড বলছে, চলতি বছরের মধ্যেই পর্ষদের বৈঠক ও মহাপরিকল্পনা অনুমোদন হবে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ইতিমধ্যে 2 কোটি ছাড়িয়েছে। প্রয়োজন ছিল আরও বিশ্বমানের সেবা ও অবকাঠামো ব্যবস্থাপনার উন্নয়ন। কিন্তু খাত নিয়ে কথা আর ফাইলে নানা উদ্যোগ থাকলেও সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কচ্ছপ গতিতেই থমকে আছে প্রত্যাশিত উন্নয়ন।
তথ্য অনুযায়ী পর্যটন খাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু 9 বছর ধরে কোনো বৈঠক না হওয়ায় অকার্যকর এনটিসি পর্ষদ। সবশেষ 2015 সালে এনটিসি চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকেই নির্দেশনা দেওয়া হয় মহাপরিকল্পনা তৈরির। নানা সংকটের মাঝে করোনার থাবা পিছিয়ে দেয় উদ্যোগ বাস্তবায়ন। দীর্ঘ 8 বছরের সাগর সমান যাত্রা পায়ে হাঁটার মতো ধীরগতিত হলেও 2023 সালের জুনে এসে শেষ হয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির কাজ। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও এনটিসির বৈঠক না হওয়ায় চূড়ান্ত অনুমোদন মিলছে না মহাপরিকল্পনার রূপরেখার। খাত বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনের অগ্রগতির লক্ষ্যে বৈঠক হতে হবে প্রতি বছর। ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল করা হচ্ছে, সেটাতে গুরুত্ব আছে। হ্যাঁ, এই গুরুত্বটা অনুধাবন করেই কিন্তু কমিটি করা হচ্ছে। সেই কমিটির যে মিটিং না হয় বা সেটা নিয়ে আলোচনা না হয় বা কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা না হয়, তাহলে তো এগোবে না এবং সত্যিকার অর্থে আমাদের ট্যুরিজম কিন্তু এগোচ্ছে না। বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী জানান, এ বছরের মধ্যেই বসবে এনটিসি বৈঠক, চূড়ান্ত অনুমোদন পাবে পর্যটন মহাপরিকল্পনা। মাস্টার প্ল্যানটা তো পর্যটন পরিষদের সভাতেই নির্দেশ দেওয়া হয়েছিল। পর্যটন পরিষদের সভায় উপস্থাপন হলে সুবিধাটা হচ্ছে যে এটা সবার জন্য মানা বাধ্যতামূলক হবে, এবছরের মধ্যে অবশ্যই হবে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের এক গবেষণা অনুযায়ী বিশ্বজুড়ে পর্যটকদের 75% ভ্রমণ করে দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে বিশেষ অঞ্চল হিসেবে আকর্ষণীয় হলেও ব্যবস্থাপনা দুর্বলতায় পিছিয়ে পড়ছে সবুজ বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লোকালয় থেকে দ্রুত সরে যাচ্ছে পানি, তবে অধিকাংশ মানুষের কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে টিউবওয়েল ও ল্যাট্রিন। বন্যায় ক্ষতির খবর জানাতে জেলার ইসলামপুর এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিন্তু খুব দ্রুত উন্নতি হচ্ছে। আপনাদের জামালপুরে যমুনা 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতি যত উন্নতি হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ততটাই স্পষ্ট হচ্ছে। আপনাদেরকে যদি দেখায় যে জামালপুরের যে ইসলামপুর উপজেলার ঢ্যাঙ্গারগড় এলাকার যে একটা রাস্তায়, এই রাস্তায় কিন্তু বন্যার তীব্র স্রোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর পাশাপাশি যদি বাড়ি ঘরের কথা বলি, যারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু বাড়ি ঘরে ফিরে কিন্তু দুশ্চিন্তায় পড়ছেন যে তাদের বাড়ি ঘরের যে আসবাবপত্র এবং ল্যাট্রিন, টিউবওয়েল কিন্তু নষ্ট হয়ে গেছে এবং তাদের মধ্যে কিন্তু বিশুদ্ধ পানি অভাব দেখা দিয়েছে, গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এবং তারা যেটি বলছেন যে বাড়ি ঘরে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে উঠতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা তাদের প্রয়োজন। কারণ এই এলাকার মানুষের একমাত্র কর্মই যে মাঠে কৃষি শ্রমিক। এই কৃষি শ্রমিক তারা অধিকাংশ মানুষই কিন্তু কৃষি শ্রমিক। তাদের এই 15-10 দিনে কিন্তু তারা বেকার হয়েছিলেন এবং কোনো কাজকর্মই ছিল না। এই মুহূর্তে তাদের নতুন করে ঘুরে দাঁড়াবার জন্য কিন্তু সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। তো আমি বলি যে জামালপুর জেলার কিন্তু 4টি উপজেলার প্রায় 3.5 লাখ মানুষ এই বন্যায় কবলিত হয়ে তারা দুর্ভোগে ছিলেন। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখন বাড়ি ঘরে ফিরে গেছেন এবং দেওয়ানগঞ্জ জামালপুরের সাথে এবং দেওয়ানগঞ্জের সাথে কয়েকটি রাস্তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। তেমনি জামালপুরের ইসলামপুর উপজেলায় কিন্তু একই অবস্থা। এখানে কয়েকটি এলাকার সাথে কিন্তু তাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে ক্ষয়ক্ষতির কারণে। এদিকে বাড়ি ঘরের যে অবস্থা দেখেছি আমরা গতকালকেও ঘুরে দেখেছি, আজকেও সকালেও আমরা কয়েকটি এলাকায় ঘুরে দেখেছি যে বাড়িঘরে এখন পানি নেমে যাওয়ায় তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসতে তাদের কিছুটা সময় লাগবে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে পানি একদম নেমে গেছে, লোকালয় থেকে পানি বেরিয়ে গেছে এবং এই এলজিডি রোডস সড়ক ও জনপথ বিভাগের তাদের সাথে আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ যেটি বলেছেন যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত জামালপুরে হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলোর ক্ষতি তারা নির্ণয় করতে আরো
কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে কিন্তু নির্ণয় করা যাবে যে বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট। তো একটা কথা বলে রাখি যে জামালপুরের যে গরু খাদ্য এবং শিশু খাদ্য এবং মানুষের যে খাবার এর সংকট দেখা দিয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে আরো কিছুটা সময় লাগবে বলে বানবাসীরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। বর্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসছেন শত শত পর্যটক। তবে টেকেরঘাট এলাকায় তারা পুলিশি নিরাপত্তা পেলেও হাওরে তা পান না বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, পর্যটকদের নিরাপত্তায় নৌ ও থানা পুলিশ কাজ করছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের সাহেববাড়ির ঘাট, তেঘরিয়া বালুর মাঠ, মল্লিকপুর লঞ্চ ঘাট, ওয়েসখালী এলাকা থেকে প্রতিদিন সকালে অসংখ্য হাউসবোট পর্যটকদের নিয়ে টাঙ্গুয়ার হাওর, গোলাবাড়ি, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকটিলা, শিমুলবাগান, লালঘাট ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে বেড়ায়। এরপর ট্যাকেরঘাট এলাকায় হাউসবোটে রাত্রি যাপন করেন পর্যটকরা। 2 দিন 1 রাত পর্যটকরা হাউসবোটে চড়ে এসব পর্যটন এলাকা ঘুরে বেড়ান। গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় তারা হাওরের পানিতে নেমে সাঁতারও কাটেন। জুন থেকে নভেম্বর পর্যন্ত পর্যটকরা সুনামগঞ্জের এসব পর্যটন কেন্দ্র বেড়াতে আসেন। তবে তাদের অভিযোগ, হাওরে নেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। বর্ষার সিজনে টাঙ্গুয়া হাওর হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা টুরিস্ট প্লেস। তো এটার সিকিউরিটিটা একান্ত কাম্য। বিপদ সংকেতগুলো যে থাকে সেগুলো আমাদের একটু যদি আগে থেকে সতর্ক করা হতো তাহলে ভালো হতো। যে ভাড়ার ফিক্সড কোনো রেট নেই, যার যেমন মন চায় ওইভাবে মানে আপনার ভাড়াটা নিচ্ছে আর কি। সার্বক্ষণিক হচ্ছে পুলিশি নিরাপত্তা যে ব্যাপারটা আছে, আমরা হাওরের মধ্যেই পুলিশি নিরাপত্তার ব্যাপারটা পাই না। সিকিউরিটি এবং যোগাযোগের ব্যবস্থা, ফ্যাসিলিটিগুলো বাড়ান, তাহলে আমার মনে হয় আমাদের দেশেরও একটা ভালো হবে, যে ট্যুরিজমের, এবং বাইরে থেকেও লোক আসবে। অবশ্য পুলিশ সুপারের দাবি, পর্যটকদের নিরাপত্তায় যৌথভাবে নৌ পুলিশ ও তাহিরপুর থানা পুলিশ কাজ করছে। আপনারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে গিয়ে যদি কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন নাম্বার ডিসপ্লে করা আছে পুলিশ সুপার থেকে বিভিন্ন পদমর্যাদার। আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা দিতে পারবেন। টুরিস্ট পুলিশের নিরাপত্তায় জেলা পুলিশ সর্বদা সদা তৎপর আছে। সুনামগঞ্জ সদর থেকে টাঙ্গুয়ার হাওরের নৌপথে দূরত্ব 60 কিলোমিটার, আর যেতে সময় লাগে 6 ঘন্টা। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোর হতেই বেচাকেনায় জমজমাট হয়ে ওঠে বান্দরবান শহরের মারমা বাজার। পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফলমূল, শাকসবজি, পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে বিভিন্ন পাড়ায় জুমিয়ারা পসরা সাজিয়ে বসে এই বাজারে। এই মুহূর্তে শহরের মারমা বাজারে আছেন রিপোর্টার এনে জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোর হতেই ক্রেতা বিক্রেতার হাটটাকে জমে উঠেছে বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজার। জেলা শহরের মধ্যমপাড়া এলাকায় অবস্থিত এই বাজারটি, এখানে পাহাড়ের বিভিন্ন জায়গায় উৎপাদিত ফলমূল, শাকসবজি, তরিতরকারি সহ বিভিন্ন পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। প্রতিদিন সকাল 6টা থেকে কিন্তু এই বাজারটি শুরু হয় এবং জেলা শহরের আশেপাশের এলাকা থেকে এবং জেলার বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু বিক্রেতা এই বাজারে তাদের বিভিন্ন উৎপাদিত ফলমূল যেমন আম, কলা, চালতা, বিভিন্ন শাকসবজি নিয়ে এই বাজারে আসে যে, এবং ক্রেতারা কিন্তু এখানে ভিড় শুরু করে। তবে এই মুহূর্তে ক্রেতার সংখ্যা কিছুটা কম, বেলা যত বাড়বে ক্রেতার সংখ্যাও ঠিক তত বাড়তে থাকবে। এই বাজারের একটি বৈশিষ্ট্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই মারমা বাজারটিতে কিন্তু যে বিক্রেতারা রয়েছে, বিক্রেতাদের বেশিরভাগই কিন্তু নারী বিক্রেতা। বিশেষ করে পাহাড়ের যে জুমিয়া পরিবারগুলো রয়েছে তারা কিন্তু নিজেরা চাষবাস করে যে ফল, ফসল, তরি তরকারি এক একজন এক এক জিনিস কিন্তু তারা উৎপাদন করে থাকে এবং সেই তাদের নিজেদের বাগানে এবং উৎপাদিত ফসল কিন্তু তারা এখানে নিয়ে আসে এবং মহিলারা নিজেরাই কিন্তু এগুলো বাগান থেকে সংগ্রহ করে এবং বাগান থেকে বাজারে তারাই নিয়ে আসে এবং তারাই কিন্তু এই জিনিসগুলি আসলে বিক্রি করে থাকে। তো আপনাদেরকে যদি দেখাতে চাই যে এখানে আসলে এমন কিছু শাকসবজি বা তরিতরকারি উঠে এই বাজারে যেগুলি আসলে অন্য বাজারে কিন্তু পাওয়া যাবে না। যেমন মারমাদের, বিশেষ করে এটি যেহেতু মারমা বাজার, মারমাদের কিন্তু ঐতিহ্যবাহী
ঐতিহ্যবাহী অনেক খাবার রয়েছে যেগুলি আসলে এই বাজার ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। প্রতিদিন আসলে রবিবার এবং বুধবারে ভোরবেলা এই বাজারটি আসলে এখানে বসে শহরের মধ্যম পাড়া এলাকায়, এবং এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ক্রেতাই কিন্তু আসে। বিশেষ করে পাহাড়ি সম্প্রদায়ের, বলতে গেলে মারমা সম্প্রদায়ের লোকজনই কিন্তু এই বাজারের বিক্রেতা বেশি, এবং তারাই কিন্তু ভোরবেলা উঠেই আসলে তারা আরেকটা জিনিস যেটি লক্ষণীয় যে পাহাড়ি যে সম্প্রদায়গুলো রয়েছে তারা কিন্তু রাতের বেলা ঘুমোতেও যায় তাড়াতাড়ি, এবং সকালে কিন্তু তারা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি। তো সেই কারণে আসলে তারা কিন্তু এই বাজারে ভোর থেকে কিন্তু একেবারে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা এখান থেকে তাদের পছন্দের জিনিসপত্র কিনে নিয়ে যায়, এবং পাহাড়িদের পাশাপাশি আমরা দেখেছি যে বাঙালিরাও কিন্তু এই বাজারের প্রতি আগ্রহী, এবং বাঙালিদের পছন্দেরও অনেক খাবার কিন্তু এই বাজারে পাওয়া যায়। এই কারণে আসলে পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও কিন্তু দিন দিন এই বাজারের ক্রেতা বৃদ্ধি পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যে জিনিসগুলি পাওয়া যায় আসলে যে বৈশিষ্ট্য মূলত এই যে এখানকে পাহাড়ে উৎপাদিত কলা, তারপরে শাকসবজি এবং বিভিন্ন যেমন ঝিঙে, বরবটি, ভেন্ডি, পটল সহ নানা জাতের শাকসবজি, এবং সবগুলি কিন্তু একেবারে তাজা শাকসবজি, এবং তারা কিন্তু এগুলি গতকাল রাতে সংগ্রহ করেছিল, এবং আজকে তারা কিন্তু ভোরের আগেই, বিশেষ করে অনেককে আমরা দেখেছি ফজরের আজানের পরপরই কিন্তু তারা এই বাজারে আসতে শুরু করে, এবং ভোর থেকেই কিন্তু ক্রেতাদের হাঁকডাক শুরু হয় এবং বাজারটি কিন্তু জমে ওঠে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে ক্রেতার সংখ্যা কিছুটা কম, তবে আমরা যেটা জানতে পেরেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই বাজারে ক্রেতার সংখ্যা আরো বাড়বে। এবং শুধুমাত্র স্থানীয়রাই কিন্তু নয়, আসলে এখানের যে ঐতিহ্যবাহী বিভিন্ন শাকসবজি, ফলমূল রয়েছে, বিশেষ করে এখানকার পাহাড় উৎপাদিত কলা, তারপরে আনারস, এই ফলগুলি কিন্তু আসলে বাইরের যে পাইকাররা আছে তারা কিন্তু এখান থেকে এই ফলগুলো ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। বিশেষ করে বান্দরবানের যে কলা রয়েছে, এই কলার চাহিদাও কিন্তু সারা দেশব্যাপী রয়েছে, এবং এখানে উৎপাদিত বিভিন্ন জাতের কলাও রয়েছে, যেমন বাংলা কলা, চম্পা কলা। এই কলাগুলো কিন্তু এখান থেকে পাইকাররা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো নিজেদের বাগানে উৎপাদিত যে শাকসবজি বা ফলমূল, আনারস, বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন পাহাড়িদের কিন্তু ঐতিহ্যবাহী খাবারের কথাও আমরা যেটি বলছিলাম, যে বিশেষ করে চালতা, তারপরে আপনার পুকুরে বা নদীতে পাওয়া যায় শামুক, এই পাহাড়িরা পছন্দের খাবার কিন্তু এটি। তো এগুলিও কিন্তু এই বাজারটিতে পাওয়া যায়, এবং তাদের খাবারের জন্য এই বাজারটি বিখ্যাত বলা চলে। এখানে বিশেষ করে মারমা সম্প্রদায়ের যে লোকজন আছে তারা কিন্তু ভোর হতে তাদের যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেই খাবারগুলি কিন্তু এই বাজার থেকে সংগ্রহ করে, এবং এই বাজারের খ্যাতি এতটাই ছড়িয়েছে যে কিন্তু আসলে এখন, এবং এই বাজারে যে তাজা শাকসবজি বা ফলমূল, তরিতরকারি পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে কিন্তু আসলে পাহাড়িদের পাশাপাশি বাঙালিদেরকেও আমরা দেখেছি এখানে তারা পছন্দের শাকসবজি, তরিতরকারি গুলিকে কিনে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয়, এখানে যে শাকসবজি বা তরিতরকারিগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি, ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে আসলে বাজারের যে দামটাও কিন্তু অতটা বেশি নয়, বলা চলে অনেকটা সুলভ মূল্যেই কিন্তু তারা এখানে সবকিছু ক্রয় করতে পারে। তো আমরা যেটি বলছিলাম যে আসলে মারমা সম্প্রদায়ের লোকজনের জন্যই কিন্তু বিশেষ করে তাদের জন্য এই মারমা বাজার নামকরণ করা হয়েছে, এবং দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবেই কিন্তু মারমারা এই বাজার থেকে তাদের শাকসবজি, ফলমূল, তরিতরকারি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তারা এখান থেকে ক্রয় করে থাকে, এবং এই কারণেই কিন্তু আসলে তাদের মারমা সম্প্রদায়ের নামকরণেই কিন্তু এই বাজারটির নামকরণ করা হয়েছে। মারমা বাজার শহরের মধ্যমপাড়া এলাকায় কিন্তু এই বাজারটি অবস্থিত, এবং দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবেই কিন্তু পাহাড়িরা এই বাজারে তাদের বিভিন্ন ক্ষেতে, তাদের বাগানে উৎপাদিত ফলমূল, শাকসবজি, তরিতরকারি নিয়ে কিন্তু এখানে পসরা সাজিয়ে বসে, এবং ভোর হতেই কিন্তু তাদের এই বাজারটি কিন্তু আসলে ক্রেতাদের ভিড়ে চাঙ্গা হয়ে ওঠে। বিশেষ করে শহরের আশেপাশের মানুষ এবং কি দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষরা আসলে এই বাজারে ক্রয় করতে আসে, কারণ এখানে তারা সুলভ মূল্যে কিন্তু আসলে তারা বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, তরিতরকারি এগুলি পেয়ে থাকে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু আসলে এখনো অনেকে তাদের বাগানের বা জুমের ফসল কিন্তু এখনো নিয়ে আসছে গাড়িতে করে, এবং এই বাজার কিন্তু প্রায় ৮
8টা-9টা পর্যন্ত কিন্তু চলমান থাকবে এবং এই 8টা-9টা পর্যন্তই কিন্তু ক্রেতারা এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়িদের বাগানে উৎপাদিত তাদের ড্রাগন এবং তাদের বাগানে উৎপাদিত আনারসও কিন্তু তারা এই বাজারে নিয়ে এসেছে এবং এখান থেকে কিন্তু স্থানীয়রা এই জিনিস এই ড্রাগন, আনারস, আম ক্রয়ের পাশাপাশি কিন্তু যারা পাইকাররা রয়েছে বিভিন্ন এলাকার পাইকাররা, বিশেষ করে বান্দরবানের আশেপাশে চট্টগ্রাম থেকে, সাতকানিয়া থেকে বা বিভিন্ন এলাকা থেকে কিন্তু পাইকাররা এখানে এসে ভিড় করে এবং তারা কিন্তু এখান থেকে সরাসরি যে কৃষক রয়েছে পাহাড়িরা, তাদের কাছ থেকে কিন্তু এইসব শাকসবজি ফলমূল ক্রয় করে সুলভ মূল্যে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। তো সপ্তাহে রবি এবং বুধবার 2 দিন কিন্তু এই হাটটি বসে, বিশেষ করে মারমা বাজার। এখানে কিন্তু জুমের উৎপাদিত তাজা শাকসবজি ফলমূল বেচা বিক্রি হয়ে থাকে এবং পাহাড়িরা, বিশেষ করে মারমা সম্প্রদায়ের মানুষজন এই বাজার থেকে বাজার করে থাকে এবং তাদের পাশাপাশি বাঙালিরাও কিন্তু এই বাজার থেকে বাজার করে থাকে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের মারমা বাজার নিয়ে সবশেষ খবর। মেঘনা নদীর দক্ষিণ পাড়ের আবাসিক এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক ট্রলারে করে যান উত্তর পাড়ের শিল্প কারখানায়। ট্রলারে অতিরিক্ত যাত্রী পারাপার তৈরি হয় ঝুঁকি। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। আন্তর্জাতিক চ্যানেল, তবে এই চ্যানেলের উত্তর পাশে রয়েছে মংলা বন্দরের শিল্প অঞ্চল, মংলা বন্দর এবং ইপিজেড। এছাড়াও দক্ষিণ এলাকায় যারা বসবাস করছে, যারা শিল্প প্রতিষ্ঠানে যারা কাজ করছে, তারা কিন্তু দক্ষিণ অঞ্চল এলাকায় তারা কিন্তু বসবাস করতে হবে। এখান থেকে দৈনিক প্রায় অর্ধলক্ষাধিক লোক সকাল এবং বিকাল এই নদী পার হয়ে কিন্তু শিল্প অঞ্চলে যেতে হয়। তবে এখন এখান থেকে যারা পার হয়ে শিল্প অঞ্চলে যারা যায় তাদের কর্মস্থলে, তারা কিন্তু অঞ্চলে যারা যায় তাদের কর্মস্থলে তারা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে এখান থেকে নদী পারাপার হতে হয় এবং এই সময়টা বেশি বেগ পেতে হয় কিন্তু সকাল 7:45 থেকে 7:30 পর্যন্ত এবং বিকাল 5টা থেকে 6টা 6:30 পর্যন্ত কিন্তু এই বেশি ভিড়টা থাকে। তবে এখানে ইপিজেড থাকার কারণে কিন্তু যখন ইপিজেড এর প্রায় 10 থেকে 15,000 শ্রমিক এখান থেকে পার হয়, তারা কিন্তু এখানে ট্রলারে গাদাগাদি হয়েও কিন্তু তারা পার হতে হয় এবং এখানে পারাপারে যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করে তাদেরকে নির্বিঘ্নে তাদের কিনারে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু তারা জোরপূর্বক সেই ট্রলারে উঠে যায়। তবে এই ট্রলারে উঠে তারা যত দ্রুত তারা যেতে পারে সেই চেষ্টা কিন্তু তারা করে এবং এই চেষ্টার ফলে কিন্তু অনেক সময় দুর্ঘটনার কবলিতে পড়তে হয়। কারণ তারা যদি শৃঙ্খলা ভাবে এখান থেকে নদী পারাপার হয়ে তারা যদি কর্মস্থলে যেত, তাহলে কিন্তু এই বিশৃঙ্খলা অথবা ঝুঁকি নিয়ে তারা পারাপারে হতো না। তবে এইখানে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে সকাল হলেই কিন্তু এই অঞ্চলের যত লোক এবং শিল্প প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই নদীটা ঝুঁকি নিয়ে পার হয়েই কিন্তু এখান থেকে যেতে হয়। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এই নদী যেখান থেকে পার হয় যে একটি মাত্র ঘাট রয়েছে, যে এই ঘাট দিয়ে কিন্তু মানুষ এপার থেকে ওপারে যেতে পারে, তাদের যেতে কিন্তু অনেক বেগ পেতে হয়। কারণ এখান থেকে ছোট্ট সরু যে ঘাটটা রয়েছে, এই ঘাটে যে পরিমাণ মানুষ এখানে ভিড় হয় এবং যে পরিমাণ মানুষ এখান থেকে আসা যাওয়া করে, তাহলে এই যে ছোট্ট ঘাটে কিন্তু তারা কিন্তু এখান থেকে আসা যাওয়া করতে পারে না। তবে এখানে যারা রয়েছে, এই ঘাটের নিয়ন্ত্রণে যারা রয়েছে, মাঝিমালা যারা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখান থেকে চওড়া এবং 2টি ঘাট যদি করে দেওয়া যায় তাহলে এই মানুষগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে ওপারে যেতে পারে এবং ওপার থেকে এপারে আসতে পারে। তবে এই ঝুঁকি নিয়ে চলাচলের কারণে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা কবলিত পড়তে হয় মানুষদের এবং এই নদীটা দিয়ে কিন্তু এই আন্তর্জাতিক ঘষিয়াখালী আন্তর্জাতিক ক্যারেট এখান থেকে বোট, কার্গো এবং লাইটার জাহাজ চলাচল করে। অর্থাৎ মংলা বন্দরে যে আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে, ঢাকা সহ দক্ষিণ অঞ্চলে যে পণ্যগুলো এখান থেকে পরিবহন করা হয়, এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক ক্যানেল দিয়েই কিন্তু পরিবহন করতে হয়। তবে এখানে যে বড় বড় লাইটার, কালগু যারা রয়েছে তারা যাওয়ার সময় কিন্তু অনেক ঝুঁকিতে পড়তে হয়। তবে এখানে যারা রয়েছে তারা আমাদের কাছে যে কথা জানিয়েছে যে যেই ঝুঁকি নিয়ে তারা পারাপার হচ্ছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায় বা নৌকা বা ট্রলার
যারা এখান থেকে নদী পার হচ্ছে তা যদি ডুবে যায় তবে অনেক লোকের জানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জন্য এখান থেকে যারা চলাচল করছে অথবা যারা নিযুক্ত রয়েছে তারা সচেতন থাকতে হবে এবং এখান থেকে যে ওপারে এবং এপারে যে ঘাটের জন্য করেছে সেই ঘাট নূতন করে সংযোজন করতে হবে। তাহলে যদি এগুলো করা না হয় তাহলে ইতিপূর্বে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটেছে এটাই আমাদেরকে জানিয়েছে এবং এই মোংলা নদীর ঘাট কিন্তু এর আগেও ছিল, এর পরেও থাকবে যতদিন পর্যন্ত এখান থেকে ব্রিজ না হবে। তবে এই ছিল আমার কাছে মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক ক্যানেল থেকে যে নদী পারাপারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মোংলায়। ভোরের সময় আরো থাকছে। ময়মনসিংহে কারাগার পুনর্নির্মাণ প্রকল্পের ৩ বছরের কাজ পুরোপুরি শেষ হয়নি ৯ বছরেও। ভবন নির্মিত হলেও পড়ে আছে ৪ বছর ধরে। খোয়া গেছে দরজা জানালা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। মৌসুমের শুরুতে খরা আর ভরা মৌসুমে অতিবৃষ্টি, সঙ্গে অতিরিক্ত তাপমাত্রা। এতে নেতিবাচক প্রভাব পড়েছে মৌলভীবাজারের চা শিল্পের ওপর। চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। তবে চা শিল্প রক্ষায় ভর্তুকি মূল্যে সেচ সুবিধার কথা জানিয়েছে টি অ্যাসোসিয়েশন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের শুষ্ক মৌসুমের শুরু থেকেই তীব্র খরা ছিল মৌলভীবাজারে। এতে চা বাগানে ঠিক মতো গজায়নি পাতা। বাগানে দেখা দেয় রেড স্পাইডারের আক্রমণ সহ বিভিন্ন রোগ। অল্প কিছু বাগানে কৃত্রিম সেচ দিলেও পাওয়া যায়নি আশানুরূপ পাতা। সবাই তখন অপেক্ষা করছিল বৃষ্টির। তবে বর্ষা মৌসুমে বাধে আরেক বিপত্তি। চায়ের সঠিক উৎপাদনের জন্য ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাতে সহনীয় পর্যায়ে বৃষ্টির প্রয়োজন। অথচ আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি বছর মে মাসে ৭০৬ মিলিমিটার, জুনের ৭৭২ মিলিমিটার ও চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর তাপমাত্রা ওঠানামা করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রোদের কারণে আমাদের পাতা হচ্ছে না। ওষুধ তারা দিয়ে যাচ্ছে, তো বৃষ্টির কারণে তো ওষুধ তো চলে যাচ্ছে পানিতে। যে ধরনের বৃষ্টিপাত তাপমাত্রা দরকার হয়, তো স্বাভাবিকের চেয়ে বেশি হলে সেটা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীরা বলছেন চায়ের গুণগত মান কমে যাওয়ায় দামও কমে গেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। প্রাইসও ধীরে ধীরে প্রত্যেক মার্কেটে এখন থেকে যে চায়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে রেট কমতেছে। গত বছর আমরা প্রয়োজনীয় মূল্য পাই নাই, এইবারও আমরা আশঙ্কা করছি যে চায় আমরা উৎপাদন মূল্য তুলে আনতে পারবো করে আমার মনে হয় না। ইরিগেশন ফেসিলিটি বাড়াতে হবে, বাট অ্যাক্সেস রেটের জন্য ড্রেনেজ সিস্টেমটা আমাদের ইমপ্রুভ করতে হবে। চা বোর্ডের দেয়া তথ্য মতে চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৮০ লাখ কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। ভারতের সঙ্গে লাগোয়া শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বন্ধ ভারতীয় পণ্য আমদানি। এতে ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় কমেছে। পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে বন্দরের কার্যক্রমও। ব্যবসায়ীরা এই জন্য দায়ী করেছেন রাজস্ব বিভাগের সিদ্ধান্তকে। আর রাজস্ব বিভাগের দাবি, ভারতীয় পণ্যবাহী ট্রাক ওভারলোড হওয়ায় সড়কের ক্ষতি হচ্ছে। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। ঢাকঢোল পিটিয়ে ২০১৫ সালের ১৮ জুন উদ্বোধন করা হয় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। নিয়ম অনুযায়ী তখন থেকেই সব বৈধ পণ্য ভারত থেকে আমদানি রপ্তানির শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অবস্থান ও প্রচারণা না থাকায় তেমন কাজে আসেনি এই বন্দরটি। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে ২০২১-২২ অর্থ বছরে এই বন্দরের রাজস্ব আয় হয় ৭,৩৫,৮৫,০০০ টাকা, ২০২২-২৩ অর্থ বছরে ৫,৭৩,৩২,০০০ টাকা এবং ২০২৩-২৪ অর্থ বছরে মাত্র ৭১,২৩,০০০ টাকা। গত অর্থ বছরে মুখ থুবড়ে পড়েছে বন্দরের কার্যক্রম। এ কারণে আগের অর্থ বছর থেকে ৫ কোটি টাকার বেশি রাজস্ব কম আদায় হয়েছে সদ্য বিদায়ী অর্থ বছরে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক ওভারলোড থাকে। এমন অভিযোগ এনে সম্প্রতি রাজস্ব বিভাগ এ বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধের মৌখিক নির্দেশনা দেয়। গত ১ বছরের কিছু বেশি সময় আমরা ইন্ডিয়ান কোনো পণ্য নামাইতে পারতেছি না, বিশেষ করে কয়লা এবং পাথর। আমাদের ব্যবসায়ীদের খুব নাজেহাল অবস্থায় আছে, লেবাররাও খুব নাজেহাল অবস্থায় আছে। একমাত্র কাস্টমসের অসহযোগিতার কারণে আজকে দীর্ঘদিন যাবৎ বন্দরটা বন্ধ রয়েছে, যার ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। রাজস্ব বিভাগ বলছে, ভারতীয় পণ্যবাহী ওভারলোড ট্রাক চলাচল করায় সড়কের নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। গত জানুয়ারি মাসের পর থেকে ইন্ডিয়ান বোল্ডারটা আসাটা বন্ধ হয়েছে,
তো ইম্পোর্টারদেরকে আমি যে ওনারা আমার কাছে আসছে যেটা কেন আসা ওই পারে একটা সমস্যা হচ্ছে, রাস্তাঘাট ভেঙে গেছে, যার কারণে মাল আসতেছে না। আমদানিকারক সমিতির তথ্য মতে প্রায় 1 বছর আমদানি বন্ধ থাকার লোকসান পুষিয়ে নিতে এ বন্দর দিয়ে ভারত থেকে পাথর, শুটকি, সুপারি, ফল ও ফ্লাই অ্যাশ আনতে আগ্রহী ব্যবসায়ীরা। সময় 2000 বন্দী ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের জন্য 2015 সালে হাতে নেওয়া হয় ময়মনসিংহ কারাগার পুনর্নির্মাণ প্রকল্প। কিন্তু 3 বছরের প্রকল্পের কাজ 9 বছরেও পুরোপুরি শেষ হয়নি। কারাগারের কয়েকটি ভবন নির্মিত হলেও হস্তান্তর না হওয়ায় 4 বছর ধরে পড়ে আছে। চুরি হয়েছে বেশ কয়েকটি দরজা, জানালা, গ্রিল ও গ্লাস। নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। হোসেন আলীর ক্যামেরায় ওবায়দুল হকের রিপোর্ট। নষ্ট হচ্ছে কলাপসিবল গেট, খসে পড়ছে ভবনের প্লাস্টার, নেই জানালার গ্লাস ও গ্রিল। দেখে পরিত্যক্ত ভবন মনে হলেও এটি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ও কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন নতুন আবাসিক ভবন। 2015 সালে শুরু হওয়া ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়নি 9 বছরেও। এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 90%। ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের উত্তরা কাঠগোলা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে 7টি ভবন নির্মিত হয়েছে। 2টি ভবনে কর্মকর্তা ও কারারক্ষীরা বসবাস শুরু করেছেন। পেছনে 6 তলা বিশিষ্ট 5টি ভবনে যেন চলছে ধ্বংসযজ্ঞ। সরকারি ভবনের মধ্যে যদি বেসরকারি লোকেরা এরা উল্টাপাল্টা করে, প্রশাসনের লোকেরা দেখবে, কিন্তু প্রশাসনের লোকেরা কিছু করে না। সম্প্রতি পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনেও উঠে এসেছে এমন চিত্র। প্রকল্পটি পর্যালোচনা করে আইএমইডির প্রতিবেদনে বলা হয় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি। এতে প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এ ব্যাপারে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নিজেদের দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগ। পর্যটন কর্তৃপক্ষ তারা কোনো উদ্যোগ নেয় নাই, যার কারণে বিল্ডিংটা আজকে আমাদের অধিকাংশ স্থাপনাই আশা করি সমাপ্ত হয়ে যাবে এবং আমরা যাতে সমাপ্ত হয় সেজন্য চেষ্টা করি। আর সুষ্ঠু বন্দি ব্যবস্থাপনা আরও সহজ করতে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জেল সুপারের। বন্দি ব্যারাক সমূহের নির্মাণ কাজ আরও দ্রুত সম্পন্ন হলে কারাগারের বন্দি ব্যবস্থাপনা আরও সহজতর হবে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা 996 জন থাকলেও বন্দি আছে দ্বিগুণেরও বেশি। নতুন ভবনে থাকতে পারবেন 2000 বন্দি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ ছোঁয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মেটা। শুধু তাই নয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। আর ভুলভাল বলে সমালোচনার তুঙ্গে থাকা প্রতিদ্বন্দ্বী জো বাইডেন আরও কোণঠাসা অবস্থায়। নির্বাচনী প্রচারণার $90 মিলিয়ন অনুদান আটকে দিয়েছেন তার অর্থদাতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বল ততই নিজের কোর্টে নিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক কথায় ট্রাম্পের বৃহস্পতি তুঙ্গে। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে দলটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে ট্রাম্পকে। এটা এখন একরকম চূড়ান্তই। নির্বাচনী মাঠে ফুরফুরে মেজাজে থাকা ট্রাম্প আবারও দাপিয়ে বেড়াবেন সামাজিক যোগাযোগ মাধ্যম। দীর্ঘ 2 বছর নিষেধাজ্ঞার পর ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মেটা। রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে মেটার প্ল্যাটফর্মে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলা, ভাঙচুরে উস্কানি দেওয়ার অভিযোগে তার অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি। পরে তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করতে থাকেন। মেটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুখবরের মধ্যেই ট্রাম্পকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরেক ধনকুবের ইলন মাস্ক। একসময় ট্রাম্পের কট্টর এই সমালোচক ঠিক কত অর্থ দিচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। তবে মার্কিন সংবাদ মাধ্যম বলছে ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি আমেরিকা পিএসসিকে বিশ্বের শীর্ষ এই ধনী অনুদান দিচ্ছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন সময়ের সঙ্গে সঙ্গে কোণঠাসা হয়ে পড়ছেন। নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপের মধ্যেই প্রচারণার জন্য $9 কোটি অনুদান আটকে দিয়েছেন অর্থদাতারা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বাইডেনের কয়েকজন প্রধান অর্থদাতা জানিয়েছেন যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তার নির্বাচনী খরচ বহন করা ফিউচার ফরওয়ার্ড পিএসসিতে অনুদান স্থগিত রাখবেন তারা।
জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক দাতা সংস্থা IMF এর কাছ থেকে 37 মাস মেয়াদী $7 বিলিয়ন ঋণ পেতে যাচ্ছে পাকিস্তান। খুব শিগগিরই IMF এর নির্বাহী পরিষদ এই ঋণের অনুমোদন দেবে বলে জানায় ব্লুমবার্গ। এই ঋণ টালমাটাল পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে শাহবাজ শরীফের সরকারকে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে বলে ধারণা বিশ্লেষকদের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে এবার $7 বিলিয়ন ঋণ পাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে 37 মাস মেয়াদে এই ঋণের বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে দাতা সংস্থাটি। ব্লুমবার্গ জানায়, উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বৈঠকের পর শুক্রবার আসে ঘোষণা, শীঘ্রই IMF এর নির্বাহী পরিষদ এই ঋণের অনুমোদন দেবে। তবে কবে নাগাদ এই ঋণ ছাড় করা হবে বা IMF এর নির্বাহী বোর্ডের বৈঠকে কবে ঋণটি অনুমোদিত হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। টালমাটাল পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে শাহবাজ শরীফের সরকারকে এই ঋণ বেশ খানিকটা স্বস্তি দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। IMF এক বিবৃতিতে বলেছে, নতুন এই ঋণ দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টেকসই করতে পাকিস্তান সরকারকে সহায়তা করবে। IMF এর এই ঋণ পেতে শাহবাজ শরীফের সরকারকে বেশ কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যার মধ্যে বিভিন্ন খাতের কর বৃদ্ধি, জ্বালানি মূল্য বৃদ্ধি সহ নানা পদক্ষেপ রয়েছে, যা দিন শেষে জনসাধারণের দুর্ভোগ ও অসন্তোষ বাড়িয়েছে। স্বাধীনতার পর এ নিয়ে 25 বারের মতো IMF এর ঋণ নিতে যাচ্ছে পাকিস্তান। তবে এমন এক সময়ে এই ঋণ নিতে যাচ্ছে দেশটি যখন চলতি অর্থ বছরে পাকিস্তানকে $24 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে দক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ নেই। দেশটিতে অদক্ষ কর্মী গিয়ে যাতে হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা নিতে ভিসা নীতিতে কঠোরতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি জাল সনদের মাধ্যমে অদক্ষ কর্মীদের ভিসা যেন ইস্যু না হয় তাও নজরে রাখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী সমাবেশে বাংলাদেশের রাষ্ট্রদূত একথা বলেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। গত কয়েক মাস যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কঠোরতা অবলম্বন করছে দেশটি। বর্তমানে সাধারণ কোনো লাইসেন্সে ভিসা ইস্যু করতে হলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ কর্মীদের জন্য ভিসা বন্ধের বিষয়টি নিয়ে বাংলাদেশিদের নানা অপরাধ প্রবণতাকে দায়ী করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। মানদণ্ড হইল যে ন্যূনতম স্নাতক পাস, তা নাহলে কিন্তু আপনি আসতে পারছেন না। এর বাইরে যারা রয়েছে তাদের জন্য এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের লাশ বহনে বিড়ম্বনা, বিমান ভাড়া বৃদ্ধি, এয়ারপোর্ট হয়রানির বিষয়টি নিয়ে তিনি আগামীতে সংসদে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। জীবনযাত্রার মান উন্নত করার জন্য বা এয়ারপোর্টে যাতে তারা হয়রানির শিকার না হয়, এটার জন্য আমি মন্ত্রী মহোদয়ের সাথে আমি বা আমার কলিগ যারা আছে আমরা আলাপ করব। এই সমাবেশে বক্তারা উপস্থিত কয়েক হাজার প্রবাসীকে আমিরাতে অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। কমিউনিটি নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আবু জাফর, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট ইফতেখার হোসেন বাবুল। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভোরের সময় খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছেন ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ধ্রুব। সংবাদের এই অংশে প্রথমে জেনে নেব আজকের আবহাওয়া খবর ও ট্রাফিক আপডেট। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ঢাকা ও বরিশালের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এছাড়াও আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে রাজশাহীতে 36.0 ডিগ্রি এবং সর্বনিম্ন কক্সবাজারে 24.2 ডিগ্রি সেলসিয়াস। ট্রাফিক আপডেট জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড় থেকে যদি আজকে ট্রাফিক আপডেট বলতে হয়, এই মুহূর্তে যদি শাহবাগ মোড়ের যে চিত্র, সেই চিত্র যদি বলতে চাই, একদমই প্রতিদিনের মতো যেরকমই যান চলাচল থাকে তেমনই একদম স্বাভাবিক যান চলাচল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে এবং অফিসগামী যেসব মানুষ তারা যেমন বের হচ্ছে, সেই সাথে রাস্তায় যানবাহনের সংখ্যাটাও বাড়ছে। যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেক্ষেত্রে কর্মমুখী মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছেন এবং যানবাহনের সংখ্যাটাও বাড়ছেন। জানিয়ে রাখি, চলমান যে ছাত্র আন্দোলন চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই শিক্ষার্থীদের আজকেও কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি সকাল 11টায় তারা গণপদযাত্রা করবে এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে। আমরা বেশ কয়েকদিন ধরে এই ছাত্র আন্দোলন চলছে, সেক্ষেত্রে আমরা যেটা দেখছি, এই আন্দোলন শাহবাগ কেন্দ্রিক হওয়ায় এই অঞ্চলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আজকেও যেই 11টা থেকে পদযাত্রা আছে, গণপদযাত্রা, ছাত্রদের কোটা বিরোধী, সেই পদযাত্রা শুরু হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, লাইব্রেরির সামনে থেকে, এবং ঢাকা কলেজ, বকশীবাজার মোড় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে তাদের এই কর্মসূচি পালন করবে তারা। সেক্ষেত্রে এই অঞ্চলগুলোতে, অর্থাৎ রাজধানীর এই মোড়গুলোকে কেন্দ্র করে কিন্তু একটি যানজটের আসলে শঙ্কা করা হচ্ছে এবং আজকে একটি ভিআইপি মুভমেন্ট আছে এই পথে। সকাল 10:30 নাগাদ ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ওসমানী মিলনায়তনে আসার যে সময়টা, সেই সময়টাতে এই মুভমেন্টের কারণে একটি যানজটের দেখা দিতে পারে এবং এই অনুষ্ঠান শেষে যখন গণভবনে পৌঁছাবেন বা গণভবনের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রেও আসলে যানজট দেখা দিতে পারে। এছাড়া চলমান যে এইচএসসি পরীক্ষা চলছে, আপনারা জানেন যে আজকে এইচএসসি পরীক্ষা আছে, সেই ক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থীদের যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোর এলাকায় পরীক্ষাকে কেন্দ্র করেও কিন্তু পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পরে যানজটের দেখা দেয়। সেক্ষেত্রে আসলে ট্রাফিক বিভাগ থেকে গতকাল একটি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে বেশ কিছু কারণে যানজট থাকতে পারে এবং সেক্ষেত্রে নগরবাসীকে নির্দিষ্ট সময় নিয়ে, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা ট্রাফিক বিভাগ। তো আজকের ট্রাফিক আপডেটের রাজধানী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। স্কোয়াড নির্বাচন বিতর্ককে সঙ্গী করে 37 দিনের লম্বা সফরে অস্ট্রেলিয়া গেল বিসিবির এইচপি ইউনিট, যেখানে 3 ফরম্যাট খেলবে কমপক্ষে 10 ম্যাচ। জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই লক্ষ্য বোর্ডের। বিবেচনায় আছে তাসমান সাগর পাড়ে 2027 সালের সফরও। দেশটির কন্ডিশনে খেলে স্কিলের উন্নতি আর জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করাই লক্ষ্য ক্রিকেটারদের। হোম অফ ক্রিকেটের একাডেমিতে সকাল সকাল সাজ রব। আরিফুল রিপনদের ছোট চোখে আগামীর স্বপ্ন, এক ভিন্ন রোমাঞ্চের অপেক্ষা। ধরতে হবে তাসমানিয়ার বিমান, ঢাকা থেকে ব্যাংকক হয়ে সিডনি, এরপরে ডারউইন। লম্বা ভ্রমণ, সেজন্যই এত ব্যস্ততা। 19 বছর আগে টেস্ট খেলতে সবশেষ এবং একবারই অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ দল। সাদা পোশাকের যে গেরো এখনো খুলতে পারেনি সাকিব রিয়াদরা, সে মৌকাই পাচ্ছেন বিসিবির এইচপি ইউনিটের ক্রিকেটাররা। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটো 4 দিনের ম্যাচ ছাড়াও পূর্ণাঙ্গ এই সিরিজে আছে ওয়ানডে আর টি20। যদিও রঙিন পোশাকের দল যাবে আরও পরে। প্রথম ধাপে ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়ে সংখ্যাটা 24। এইচপির এই দলে আফিফ, সাদমান, তামিম, দীপুদের থাকা নিয়ে প্রশ্ন আছে বিস্তর। তবে ব্যস্ত বছরে নিজেদের প্রস্তুতিতে চোখ ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়া মানে নামটা প্রথমে যখন আমরা চিন্তা করি তখনই মনে হয় চ্যাম্পিয়ন, কারণ এরা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো সেই জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলা বা এই ধরনের দলের প্লেয়ারদের সঙ্গে খেলা, পাশাপাশি ওই কন্ডিশনে খেলা, এই প্রতিটা জায়গা থেকে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের প্লেয়াররা গেদার করতে যাচ্ছে। ভালো ক্রিকেট খেলা, নেশাটা দিয়ে খেলা, আর ওইখানে তো প্রথমবার যাচ্ছি, তো ওটা যতটা পারে এক্সপিরিয়েন্স গেদার করা। অস্ট্রেলিয়ার পেস অ্যান্ড বাউন্সিং উইকেট সিমারদের জন্য স্বর্গরাজ্য। বাংলাদেশের মন্থর উইকেটে খেলে অভ্যস্ত পেসারদের জন্য যা বড় সুযোগ 2027 সালে অস্ট্রেলিয়া সফরের আগে অভিজ্ঞতা অর্জনের। গিয়ে দেখি কন্ডিশনটা কি, উইকেটে যদি হেল্প থাকে সো আমরা ওই রকম কন্ডিশন অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো করার। ডেফিনেটলি ওইখানে গেলে প্লেয়াররা ম্যাচ খেলে বোঝা যাবে যে তারা কতটুকু মানে পিছায়া বা কতটুকু আগানো।
ওইভাবে আমরা আসলে কাজ করবো নেক্সট আর কি। 19 আর 26 জুলাই দুটো 4 দিনের ম্যাচ। 1 আর 6 আগস্ট নর্দার্ন টেরিটরি আর পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে ওয়ানডে ক্রিকেট। এরপরে শুরু 7 দলের টি20 সিরিজ, যেখানে কমপক্ষে 6টা ম্যাচ খেলবে বিসিবির এইচপি ইউনিট। সেমি আর ফাইনাল খেলতে পারলে যে সংখ্যাটা বাড়বে আরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশব্যাপী ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার, যেন নতুন প্রজন্ম নিজেদের যুগোপযোগী করে গড়ে তুলতে পারে। বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অপ্রতিরোধ্য গতিধারা বজায় রেখেই এগিয়ে যেতে হবে সামনে। নির্ধারিত সময় ধরে চলল টান টান উত্তেজনা, পায়ে পায়ে নৈপুণ্যতা ছড়িয়ে অবশেষে ইসলামী ব্যাংক পিএলসির কাছে 2 গোল হজম করতেই হলো স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিকে। গেল 27 এপ্রিল শুরু হওয়া শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর আয়োজনে দ্বিতীয়বার এই টুর্নামেন্টে অংশ নেয় 31টি ব্যাংক দল। সবশেষ ফাইনাল ম্যাচে 2-0 গোলে পর্দা নামে এই টুর্নামেন্টটির। পরে 31টি ব্যাংকের খেলোয়াড় মার্চ পাস্ট করে সালাম জানায় প্রধানমন্ত্রীকে। এরপর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, এমন আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরির পথ সুগম হয়, চর্চা হয় প্রতিযোগিতায় টিকে থাকার। এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে, সেই সাথে নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকেও একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি। এমন চর্চার পরিবেশ ধরে রাখতে পারলে বৈশ্বিক ক্রীড়ার মাঠেও ভালো দিন আসবে দেশের, আশা সরকার প্রধানের। এই খেলাধুলার মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হয়ে তিনি নিজেও ফুটবল প্রেমী উল্লেখ করে উপস্থিত খেলোয়াড়, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে খানিকটা রসিকতাও করেন সরকার প্রধান। আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ইউরো ও কোপার হাই ভোল্টেজ ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সামর্থ্য সমীকরণ অভিজ্ঞতায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দীর্ঘ 23 বছর পর ফাইনালে আসা কলম্বিয়ার সুযোগ বেশি দেখছেন দেশের ফুটবল সংশ্লিষ্টরা। আর পুরো আসরে ধারাবাহিক ভালো পারফরমেন্স করায় ইংল্যান্ড স্পেন ফাইনালে লা রোহাদেরই ফেভারিট মানছেন সবাই। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। ইউরো কোপায় বুঁদ হওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্ব। লাতিন আমেরিকায় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেউ এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে, আবার চমক দেখানো কলম্বিয়াও আছে অনেকের ফেভারিটের তালিকায়। তার আগে ইউরো ফাইনালে আগুনে উত্তাপ ইংল্যান্ড স্পেন ম্যাচ ঘিরে। লম্বা রেস শেষে আবারও কোপার শিরোপা ধরে রাখার মঞ্চে আর্জেন্টিনা। শক্তি সমীকরণ, অভিজ্ঞতা সব দিক থেকেই এগিয়ে মেসিরা। তবে মাথায় রাখতে হবে প্রতিপক্ষ কলম্বিয়ার কথাও। আসরের অন্যতম শক্তিশালী দল উরুগুয়েকে হারিয়ে দীর্ঘ 23 বছর পর ফাইনালে এসেছে তারা। উৎসব চলছে দেশটিতে। মাঠে ফুটবলারদের পারফরমেন্স আর অ্যাপ্রোচও চোখে পড়ার মতো। আর্জেন্টিনা যদিও সবগুলো ম্যাচে ভালোভাবে খেলে জিতে বেরিয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে প্রতিটা জায়গায় কলম্বিয়ার প্লেয়াররা প্রচুর ফাস্ট, প্রচুর প্রেসিং এবং ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে মনে করেন যে এগিয়ে আছে আর্জেন্টিনার থেকে। কোপা কাপে আসলে আর্জেন্টিনা প্রতি ম্যাচ জিততেছে, কলম্বিয়ার চান্স বেশি আমার কাছে মনে হয়। কলম্বিয়া, আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার,
বাট কলম্বিয়া আগায় রাখছে, ও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। রোমাঞ্চকর ফাইনাল অপেক্ষা করছে ইউরো চ্যাম্পিয়নশিপও। স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ মাঠে গড়ানোর আগে সেরা কে হবে তা নিয়ে চলছে কথার লড়াই। তবে খোদ ইংলিশটাই আস্থা রাখতে পারছে না থ্রিল্যান্ডের ওপর। বাংলাদেশের সাবেকরাও এগিয়ে রাখছেন স্পেনকে। স্পেন অনেক ভালো ফুটবল খেলেছে, আগের থেকে তারা অনেক উন্নতি করেছে, তাদের প্রসেসও খুব ভালো, পুরো আসরে তারা দুর্দান্ত খেলেছে। কিন্তু ইংল্যান্ড খুব একটা ভালো ফর্মে নেই, যদিও তাদের অনেক অভিজ্ঞ ফুটবলার আছে, তবে ম্যাচে স্পেনকেই এগিয়ে রাখছে। জাভিদের সময়ের পরে হয়তো আমরা স্পেন টিমকে এত শক্তিশালী করে দেখতে পাচ্ছি। আর পাশাপাশি আমি ইংল্যান্ডকে বলবো, আসলে এরা তো একটা লড়াকু দল, এরা যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে, এবং বলবো যে অভিজ্ঞতা এদের একটু বেশি মনে হচ্ছে আমার ইংল্যান্ড টিমকে। তারপরও আমি আমার পক্ষ থেকে আমি আসলে এবার ইউরোতে স্পেনকে একটু এগিয়ে রাখবো। একদিকে মেসি, ডি মারিয়া, ফার্নান্দেজরা তাদের রুখতে বদ্ধপরিকর কলম্বিয়ান দিয়াজ, হামেস রদ্রিগেজরা। আরেকদিকে বেলিংহ্যাম, কেইনদের ধরাশায়ী করতে সর্বোচ্চটা দিয়ে লড়াই চালাবে ইয়ামাল, দানি অলমোরা। এখন দেখার অপেক্ষায় শেষ হাসিটা হাসেন কারা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোপার ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে কলম্বিয়ান সরকার। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের উৎসবে যেন কোনো কমতি না হয়, তাই এ সিদ্ধান্ত প্রশাসনের, জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সকল সরকারি প্রতিষ্ঠানকে তাদের কর্মচারীদের খেলা দেখার জন্য এ ছুটি মঞ্জুরের নির্দেশ দিয়েছেন তিনি। তবে বিপাকে পড়েছে বেসরকারি অফিসগুলো, তাদের বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা মেলেনি সরকারের পক্ষ থেকে। 2001 এরপর 23 বছরের অপেক্ষা। সে তো আর যেন তেনভাবে উদযাপন করলে হবে না, এ উদযাপনে থাকতে হবে ভিন্নতা, যা তাদের আলাদা করবে সবার চেয়ে। তবে সোমবারের ফাইনালে জিতে গেলে এমনিতেও কলম্বিয়ানদের সবার সঙ্গে মেলানোর উপায় থাকবে না। তারা তো তখন হবেন চ্যাম্পিয়ন, তাও যাকে তাকে নয়, স্বয়ং বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে পেতে হবে এই খেতাব। এই আনন্দ উৎসবে কোনো কমতি রাখতে চায় না কলম্বিয়ান সরকার। নিজেদের নাগরিকদের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন তারা। জাতিসংঘের শান্তি মিশনে নিজে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নাগরিকদের মনের ইচ্ছা বুঝতে দেরি করেননি ট্রাইকালার দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কলম্বিয়া ফুটবল দল আমাদের একতার প্রতীক। এখানে সংঘাত কিংবা মেরুকরণের কোনো জায়গা নেই। তারা যে পতাকার জন্য খেলবে সেটাই আমাদের মূল শক্তি। আমরা তাই আগামী সোমবার একসঙ্গে আমাদের জয় উদযাপন করব। আমি দিনটিকে নাগরিকদের জন্য সিভিক হলিডে ঘোষণা করছি। সকল সরকারি কার্যালয় থাকবে এই ছুটির আওতায়, তবে বেসরকারি অফিসগুলো পড়েছে দোটানায়। তাদের বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা না আসলেও ছুটি চান তারাও। সব প্রতিষ্ঠান এদিন তাদের কর্মচারীদের আনন্দে যোগ দেওয়ার সুযোগ করে দিবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমি বাধ্য করব না, যদিও আশা করব তারাও নিজেদের বঞ্চিত করবে না। বাংলাদেশ সময় সোমবার ভোর 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কোপার ফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। তবে ট্রেনিংয়ে আর্জেন্টাইন ফরওয়ার্ড নিকোলাস গোনজালেজের একটা সেলিব্রেশনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আলবিসেলেস্তেদের অনুশীলনে লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সিউ উদযাপন করছেন এই ফরওয়ার্ড। ক্রিস্টিয়ানো রোনালদো স্রেফ একটা নাম কিংবা তারকা ফুটবলার নন। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, হাল না ছাড়ার মানসিকতা আর প্রবল ইচ্ছা শক্তিতে রোনালদো হয়ে উঠেছেন তরুণদের অনুপ্রেরণার আইকন। আর এই মহাতারকার ট্রেডমার্ক সিউ সেলিব্রেশন তো পৌঁছেছে জনপ্রিয়তার চরম শিখরে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, আল নাসর কিংবা পর্তুগাল, রোনালদোর জার্সি বদল হয় কিন্তু বদলায় না সিউ সেলিব্রেশন। ফুটবলের সবুজ গালিচা থেকে এই উৎসব ছড়িয়ে গেছে ক্রিকেট, রাগবি, বেসবল, টেনিস, ফর্মুলা 1, মোটরবাইক, আইস হকি, ভলিবল, এমনকি বক্সিং এর রিংয়েও। রোনালদোর সিউ সেলিব্রেশন হয়নি স্পোর্টসের এমন ডিসিপ্লিন হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর। শুধু রোনালদো নয়, গোল দিয়ে কিংবা অনুশীলনে এই উৎসব করেছেন ফুটবলের অনেক তারকা। যেখানে নেইমার থেকে শুরু করে টনি ক্রুস, মার্সেলোরা তো আছেনই। তরুণ প্রজন্মের কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফায়েল লিওরা গোল দিয়ে মাঠে নিয়মিতই এই সেলিব্রেশনে মাতেন।
রোনালদো লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ায় আর্জেন্টাইন ফুটবলারদের সিউ সেলিব্রেশন খুব একটা ভালো চোখে দেখেন না আলবিসেলেস্তে সমর্থকরা। স্রোতের বিপরীতে গিয়ে রোনালদোকে আইডল মানায় মেসির স্বদেশী আলেহান্দ্রো গার্নাচোকে পড়তে হয়েছে তীব্র সমালোচনার মুখে। একই কারণে সমালোচনার তীরে বিঁধতে হয়েছে আর্জেন্টাইন নারী ফুটবল দলের ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজকেও। তবে এবার আলবিসেলেস্তেদের কোপার ফাইনালের আগে অনুশীলনে যা হলো তা যে কোনো আর্জেন্টাইন ফ্যানকে ভাবাতে বাধ্য করবে। যে অনুশীলনে লিওনেল মেসি আছেন সেখানেও রোনালদোর প্রতিপত্তি। ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায় ট্রেনিং গ্রাউন্ডে সিউ সেলিব্রেশনে মেতেছেন নিকোলাস গঞ্জালেস, আর তার পাশেই দাঁড়িয়েছিলেন রোনালদোর ভক্ত গার্নাচো। তবে কি রোনালদোর প্রভাব আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন গার্নাচো, নাকি নিজ গুণেই মেসিকে ছাপিয়ে রোনালদো জায়গা করে নিচ্ছেন আর্জেন্টাইন ফুটবলারদের মনে? ফাহিম ইসলাম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে হাইব্রিড মডেলের প্রস্তাব করেনি বিসিসিআই। শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে ভারতের ম্যাচ আয়োজনের প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা। পাকিস্তান সফরের ব্যাপারে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিসিসিআই এর এই কর্তা। দিন যত যাচ্ছে জল ততই ঘোলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তান সফরের মেগা সিরিয়াল। দুই দেশের গণমাধ্যমই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। কখনো বিসিসিআই কিংবা আইসিসিকে বরাত দিয়েও ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দাবি করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে আইসিসির কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব করেছে বিসিসিআই, যেখানে বলা হয় ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে আয়োজনের। এমনকি বলা হয়েছে ভারত নাকি এরই মধ্যে পাকিস্তান সফরের বিষয়টি নাকচ করে দিয়েছে। চলমান উড়ো খবর নিয়ে মুখ খুলেছে বিসিসিআই সহসভাপতি। তিনি তার বক্তব্যে উড়িয়ে দিয়েছেন বিভ্রান্তিকর তথ্যগুলো। আমি জানি না কোন সূত্র থেকে এ ধরনের খবরগুলো প্রকাশ করা হচ্ছে। বিসিসিআই এখন কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য দেয়নি এশিয়া কাপে পাকিস্তান সফরের ব্যাপারে। 2025-এর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্য দেশগুলো সম্মতি দিলেও পাকিস্তান সফরের বিষয়টি ঝুলিয়ে রেখেছে ভারত। দুই দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও, যার কারণে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের আগে তাকিয়ে রয়েছে সরকারের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের বিষয়ে আমরা সম্পূর্ণ সরকারের মুখাপেক্ষী। এ ব্যাপারে ভারত সরকার যে সিদ্ধান্ত দিবে আমরা তাই করব। আমরা তখনই ভারত ক্রিকেট দল পাকিস্তানে পাঠাবো যখন সরকার আমাদের অনুমতি দেবে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তি না ছড়াতে বললেন বিসিসিআই কর্তা। সবশেষ 2008 সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেছে, আর 2013 সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান দল ভারত সফর করেছিল। তবে গেল ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিলেন বাবর রিজওয়ানরা। ভারত যদি শেষ পর্যন্ত পাকিস্তান সফর করে তাহলে দলের ক্রিকেটারদের জন্য হবে প্রথম সফর, আর নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম বিগ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। হঠাৎ করেই পদত্যাগ করলেন আইসিসির দুই শীর্ষকর্তা ক্রিস স্টেটলি ও ক্লেয়ার ফারলং। যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এমন সময় তাদের এই পদত্যাগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য বিশ্বকাপে বাড়তি অর্থ খরচের দাবি করেছেন। যদিও আইসিসি বলছে পদত্যাগের বিষয়টি কয়েক মাস আগেই জানিয়েছিলেন এই দুই কর্মকর্তা। আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় বসবে আইসিসির বার্ষিক সম্মেলন। এর আগেই খারাপ সংবাদ পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন করে আবারও সমালোচনায় সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ। শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসরের আয়োজনে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন আইসিসির শীর্ষ দুই কর্মকর্তা, জানিয়ে রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যমে। যাদের একজন টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ক্রিস স্টেটলি, আরেকজন মার্কেটিং ও কমিউনিকেশনের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং। ভারত পাকিস্তান সহ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্কের জেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা, এমন খবর সংবাদ মাধ্যমগুলোতে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ অ্যান্ড পিচ নিয়ে
হয়েছে ব্যাপক সমালোচনা। এ নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদেরও। পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। শুধু তাই নয়, টুর্নামেন্টের আয়োজকের সমন্বয়হীনতা নিয়েও ছিল নানা অভিযোগ। অনুশীলনের মাঠ, স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিল অনেক দল। সবকিছু নিয়ে জবাবদিহিতার চাপের কারণেই নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির এই দুই কর্মকর্তা। দাবি ভারতীয় গণমাধ্যমের। আসন্ন আইসিসির বার্ষিক সভাতে এই বিষয়গুলো আসবে আলোচনার টেবিলে। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, সবশেষ টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য। তাই বিশ্বকাপের আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাব চেয়ে সকল সদস্যের কাছে চিঠি পাঠিয়েছেন পরিচালক পঙ্কজ খিমজি। সঙ্গে এ নিয়ে তদন্তের আহ্বান জানান তিনি। এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আইসিসির বরাতে জানিয়েছে, ফাল্লং ও টেটলির কয়েক মাস আগেই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে আইসিসির ইভেন্টের কাজে যেন ব্যাঘাত না ঘটে, তাই টি-20 বিশ্বকাপ পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন তারা। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিস টেটলির বিরুদ্ধে এনেছেন স্বজনপ্রীতির অভিযোগ। কেন ব্রেট জোন্সকে যুক্তরাষ্ট্র পর্বের আয়োজক কমিটির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় সে প্রশ্ন তুলেছেন তিনি। বিশ্বকাপ আয়োজনে অনর্থক অর্থ ব্যয় করা হয়েছে বলেও দাবি সেই কর্মকর্তার। অবশ্য আইসিসির বার্ষিক সভায় টেটলি ফাল্লং উপস্থিত থাকবেন বলেই জানা গেছে। তাদের নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব দেওয়ার সুযোগ পাবেন সাবেক দুই কর্মকর্তা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। নতুন মৌসুমকে সামনে রেখে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নীতি নির্ধারক উয়েফা। যে তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও 2 নম্বরে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে 18 নম্বরে। প্রিমিয়ার লিগে দারুণ মৌসুম কাটালেও আর্সেনালের অবস্থান অনেক নিচে। নতুন এই র্যাঙ্কিং নিয়ে সোশ্যাল মিডিয়ার সমালোচনায় মেতেছে নেটিজেনরা। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ দুটো শিরোপা ঘরে তোলার পরেও উয়েফার নতুন র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই রিয়াল মাদ্রিদ। সমর্থকদের জন্য কিছুটা অবাক করার মতো বিষয় হলেও এমন তালিকাই প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নীতি নির্ধারকরা। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান সিটি। রিয়ালের কাছে কোয়ার্টার ফাইনালে কাটা পড়লেও তালিকায় অল হোয়াইটদের ওপরে ইংলিশ ক্লাবটি। 123 পয়েন্ট পেপ গার্দিওলার দলের নামের পাশে। 3 নম্বরে বায়ার্ন মিউনিখ। রিয়ালের চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে জার্মান জায়ান্টরা। মূলত চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের পারফরমেন্স দলটার এমন অবস্থানের কারণ। যদিও বা গত বছরের মৌসুমের চেয়ে তাদের অবনতি ঘটেছে এক ধাপ। 4 নম্বরে লিভারপুল, 5-এ রোমা। লেভারকুজেনের কাছে সেমিতে বাদ পড়লেও দারুণ পারফরমেন্স করে ইতালিয়ান ক্লাবটা। 6-এ ফ্রান্সের প্রতিনিধি হিসেবে পিএসজি, 7-এ ভিয়ারিয়াল, 8, 9 ও 10-এ বরুশিয়া, চেলসি আর ইন্টার মিলান। অবশ্য বার্সা সমর্থকদের কিছুটা মন খারাপ হতে পারে তাদের দলের অবস্থান দেখে। দিন দিন তলানিতে যাচ্ছে ক্লাবের অবস্থান। ট্রফিলেস একটা মৌসুম পার করার পর তালিকার 18 নম্বরে নেমে গেছে কাতালানরা। গেল মৌসুমেও তালিকার 12তম স্থানে ছিল লিওনেল মেসির সাবেক ক্লাব। ইউনাইটেড, পোর্তো কিংবা বেনফিকার মতো ক্লাবগুলো র্যাঙ্কিংয়ে বার্সার চেয়ে এগিয়ে। তবে অবাক করতে পারে আর্সেনালের অবস্থান। সবশেষ মৌসুমে লিগে দারুণ করলেও র্যাঙ্কিংয়ে ক্লাবটা আছে 19 নম্বরে। এই নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা হলেও উয়েফার র্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাখ্যাও আছে। মূলত শেষ 3 বছরে ইউরোপিয়ান কম্পিটিশনের পারফরমেন্সের ওপর নির্ভর করে তৈরি করা হয় এই র্যাঙ্কিং। 2021 থেকে সে হিসেবে অনেক পিছিয়ে আর্সেনাল। 2022-23 মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার জন্যই কোয়ালিফাই করতে পারেনি মিকেল আর্তেতার দল। এই তালিকায় সে প্রভাবই স্পষ্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনিয়োগেও ধুঁকছে সম্ভাবনার রেল। 10 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয় করলেও বাড়েনি যাত্রী সেবার মান। নাজুক বেশিরভাগ পথ। পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন শুভ ব্যানার্জি। ধন্যবাদ ছোঁয়া। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।